আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো, কে হচ্ছেন নয়া সাংসদ, হাফিজ না কৃপা? জোর চর্চা করিমগঞ্জে। কে হচ্ছেন করিমগঞ্জের সাংসদ, কৃপানাথ মালা না হাফিজ রশিদ আহমেদ চৌধুরী? তৃতীয় পর্যায়ের ভূতপূর্ব মিটে যাওয়ার পর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে করিমগঞ্জের আকাশে বাতাসে। চায়ের ঘুপচি দোকান থেকে শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁ, হাট বাজার, সবখানেই ফিসফিসানি, সবখানেই কৌতূহল। গণদেবতার আশীর্বাদ নিয়ে এবার কে যাচ্ছেন দিল্লির দরবারে? এবার করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি, কংগ্রেস ও এআইইউডিএফ সহ ভোট ময়দানে রয়েছেন 24 জন। আপাতত এদের ভাগ্য করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে বাক্সবন্দি। 4 জুন কার গলায় চড়বে বিজয়ের মালা বলা যাচ্ছে না এখনই, তবে সমীক্ষা এবং পূর্বানুমান চলবে আরো কিছুদিন। কেউ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, তো অন্য কেউ বিজেপির কৃপানাথ মালার জয় নিয়ে ভবিষ্যৎবাণী করছেন। কিন্তু কেউ এআইইউডিএফ কে এবার গুনায় ধরছেন না, আর এতেই তৈরি হয়েছে যাবতীয় দুয়াশার। বিশেষজ্ঞরা বলছেন, করিমগঞ্জে ত্রিমুখী লড়াই হলে জয় পরাজয়ের একটা স্পষ্ট চিত্র পাওয়া যেত, কিন্তু এবার লড়াই হয়েছে দ্বিমুখী, কংগ্রেস ও বিজেপির মধ্যে। এদের মধ্যে কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদকে সাংসদ পদে যোগ্য বলে ঢালাও প্রচার করা হয়েছে। অপরদিকে শাসক দলের প্রার্থী হওয়ার সুবাদে একটু হলেও অ্যাডভান্টেজে রয়েছেন কৃপানাথ মালা। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, 2 কংগ্রেস বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত ও সিদ্দিক আহমেদ সরাসরি বিজেপির প্রার্থীর হয়ে ভোট প্রচার চালিয়েছেন, যার ফলশ্রুতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও জোর গলায় বলতে শোনা গিয়েছে, এবার রাজ্যে বিরোধী দল নেই, উন্নয়নের স্বার্থে শাসক দলের প্রার্থী কৃপানাথ মালার পক্ষে রয়েছেন সিদ্দিক কমলাক্ষ। সব মিলিয়ে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। এছাড়া এবার করিমগঞ্জের নির্বাচনে ধর্মীয় মেরুকরণ হয়নি বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। তারা বলছেন, এবার করিমগঞ্জ লোকসভা আসনে ভোট হিন্দু মুসলিম এই 2 ভাগে বিভক্ত হয়নি। করিমগঞ্জে এটা একটা নজির। তাদের মতে ভোট 2 ভাগে বিভক্ত না হওয়ায় বিজেপি ও কংগ্রেস প্রার্থীর মধ্যে এমন লড়াই হয়েছে যে শেষ পর্যন্ত কে জিতছেন তা বলা যাচ্ছে না এখনই। সার্বিক চিত্র যখন এই, দলীয় প্রার্থীর জয় নিয়ে জোর গলায় দাবি পাল্টা দাবি করছে কংগ্রেস ও বিজেপি। শাসক দল বলছে 1 থেকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন তাদের প্রার্থী। কেউ দাবি করছেন 70 থেকে 80 হাজার ভোটে জয়ী হচ্ছেন কৃপানাথ মালা। পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল তো আগাম জানিয়ে দিয়েছেন, তাদের দলের প্রার্থীর জয় নিশ্চিত, শুধু ঘোষণা বাকি। আর করিমগঞ্জ লোকসভা আসনের মধ্যে পাথারকান্দি বিধানসভা থেকে সবচেয়ে বেশি সংখ্যালঘু ভোট পাবে বিজেপি। সংখ্যালঘুরা নাকি এবার বিজেপির উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার বাসনায় হাত উজাড় করে ভোট দিয়েছেন পদ্মফুলে। এদিকে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাও তার জয় নিয়ে আশাবাদী। ভোটের দিনে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, আগামী 4 জুন লক্ষাধিক ভোটে জয়ী হবেন। তার যুক্তি, এবার মুসলিম ও মাইমাল সমাজের সিংহভাগ ভোট পেয়েছেন তিনি। অপরদিকে কংগ্রেস দাবি করেছে অন্তত 2 লক্ষ ভোটে জিতবেন তাদের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও শিক্ষাগত যোগ্যতার নিরিখে তাকে ভোট দিয়েছেন হিন্দু মুসলিম নির্বিশেষে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এবারের নির্বাচনে এআইইউডিএফ কোনো ফ্যাক্টর হয়ে উঠতে পারেনি। বদরুদ্দিন আজমনের দলকে কার্যত প্রত্যাখ্যান করেছেন করিমগঞ্জ লোকসভা আসনের ভোটাররা। মূল লড়াইয়ের দ্বারে কাছেও আসতে পারেনি ইউডিএফ। গত নির্বাচনে রাধেশ্যাম বিশ্বাসের মতো এবার এআইইউডিএফ দলের প্রার্থী তেমন সংখ্যালঘু ভোট টানতে পারেননি। তাই বিজেপি নয়তো কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। জামানত বাজেয়াপ্ত হতে পারে এআইইউডিএফ প্রার্থীর। অপরদিকে মুখোমুখি বিতর্কে বসতে রাজি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী কি পারবেন? প্রশ্ন রাহুলের। আমন্ত্রণ জানিয়েছিলেন বিশিষ্ট জনেরা। প্রস্তাব গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ধাঁচে ভারতের 2 প্রধান প্রতিপক্ষ নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী মুখোমুখি বিতর্কে বসুন। সেই প্রস্তাবে সাড়া দিলেন রাহুল গান্ধী। জানিয়ে দিলেন, মোদীর সঙ্গে যে কোনো দিন যে কোনো জায়গায় বিতর্কে বসতে রাজি তিনি। একই সঙ্গে তার প্রশ্ন, মোদী কি রাজি হবেন? লোকসভা নির্বাচনের 3টি দফার নির্বাচন হয়ে গিয়েছে। কেন্দ্রের হিসেবে অর্ধেকের বেশি কেন্দ্রে ভোটদান সম্পন্ন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মুখোমুখি প্রকাশ্যে বিতর্ক সভায় বসার আমন্ত্রণ জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি লকুর, হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এপি শাহ ও বর্ষিয়ান সাংবাদিক এন রাম। বিশিষ্টদের ওই প্রস্তাবে ভালো সাড়া পড়েছে নেট দুনিয়ায়। অনেকেই বলছেন, প্রধান 2 প্রতিপক্ষ সরাসরি বিতর্কে বসলে মন্দ হয় না। দেশের জন্য তাদের চিন্তা ভাবনা কি সেটা স্পষ্ট হওয়া দরকার। এ সম্পর্কে প্রশ্ন করা হলে রাহুল গান্ধী স্পষ্ট বলে দিয়েছেন, মোদীর সঙ্গে যে কোনো সময় যে কোনো জায়গায় বিতর্কে বসতে আপত্তি নেই তার।
কংগ্রেস নেতা বলছেন, আমি যে কোনো প্ল্যাটফর্মে মানুষের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্ক সভায় রাজি, কিন্তু আমি যতদূর আমাদের প্রধানমন্ত্রীকে চিনি, তিনি যে আমার সঙ্গে বিতর্কে বসবেন না সেটাও 100% নিশ্চিত। বস্তুত এই ধরনের বিতর্ক ভারতে নতুন, তবে প্রধানমন্ত্রী রাজি হবেন কিনা তাতে সংশয় রয়েছে। কারণ মোদী গত 10 বছরে প্রধানমন্ত্রী থাকাকালীন একটা সাধারণ সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেননি। কিছু কিছু সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন বটে, সেটাও বাছাই করা। তিনি এই ধরনের বিতর্কে রাজি হবেন কিনা সংশয় আছে রাজনৈতিক মহলেও। অপরদিকে বিজেপির তালিকায় নেই এনআরসি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। লোকসভা নির্বাচনের প্রচারে বরাক উপত্যকায় এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, নির্বাচন শেষ হওয়ার 6 মাসের মাথায় তারা বাঙালি হিন্দুদের নাগরিকত্ব বিষয়ক সব সমস্যার সমাধান করবেন। এবার পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারে গিয়ে তিনি বললেন, বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি তালিকায় এবার নেই এনআরসির প্রস্তাব। আসামে এবছর নির্বাচনের অন্যতম বিষয় ছিল নাগরিকত্ব। একদিকে যেমন বিজেপির নেতারা নাগরিকত্ব নিয়ে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, অন্যদিকে বিরোধীরাও এনআরসির ব্যর্থতা, ডিপুটার এবং নাগরিকত্ব সংশোধনী আইন ইত্যাদি বিষয়কে আলোচনায় আনার চেষ্টা করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলচরে এসে বিষয়গুলোকে উস্কে দিয়েছিলেন। তিনি বলেছিলেন তারা 2026 সালের বিধানসভা নির্বাচনে আসামের প্রতিটি আসনে প্রার্থী দেবেন এবং এই রাজ্যে তাদের সরকার হলে আটকে দেওয়া হবে এনআরসি প্রক্রিয়া। এবার পশ্চিমবঙ্গে গিয়ে এই প্রসঙ্গ টেনে মমতাকে খোঁচা দিলেন হিমন্ত। ব্যারাকপুরে প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং এক প্রশ্নের উত্তরে বলেন, এনআরসি আমাদের কাছে কোনো বিষয় নয়, আমাদের সামনে এই প্রস্তাবই নেই। জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে এই বিষয়টি তুলে এনেছেন এবং এ নিয়ে অযথা কথা বলছেন। 2019 সালের নির্বাচনে বিজেপির প্রচারে বারবার উঠে এসেছে এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইনের কথা। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ সবাই আসাম এবং পশ্চিমবঙ্গের এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন দাবি করেছিলেন। এবছর নির্বাচনী প্রচারে 2 বার আসামে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলচর এবং গুয়াহাটিতে তার বিরাট শোভাযাত্রা হয়েছিল। শিলচরে এসে কোনো কথা না বললেও গুয়াহাটিতে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তবে সেখানে উঠে আসেনি এনআরসির প্রসঙ্গ। 2019 সালের 31 আগস্ট এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশ হয়েছিল এবং সেখানে বাদ পড়েছিলেন রাজ্যের 19 লক্ষ আবেদনকারী। সে বছরই চূড়ান্ত খসড়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হিমন্ত। সে বছর এই বিষয়ে পরপর 2টো টুইট করেছিলেন হিমন্ত। তিনি লেখেন, 1971 সালের আগে বাংলাদেশ থেকে আসামে আশ্রয় নেওয়া অনেক ব্যক্তির নাম এনআরসির চূড়ান্ত তালিকায় আসেনি, কারণ কর্তৃপক্ষ রিফিউজি সার্টিফিকেটকে গ্রহণযোগ্য নথি বলে স্বীকার করেনি। অথচ বহু অবৈধ বাংলাদেশি চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে, কারণ তারা নকল নথি এবং ভুয়া লিগ্যাসি ডাটা বানিয়ে সেগুলো ব্যবহার করেছে। বিষয়টি যাচাই করে দেখার পর আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছি, আসামের যেসব জেলার সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে সেখানে এনআরসির তালিকার অন্তত 20% ফের যাচাই করা হোক, বাকি জেলায় অন্তত 10% যাচাই হোক। আমরা প্রয়োজনে এই দাবি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের কাছে যাব। এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশের পর 5 বছর পেরিয়ে গেলেও এখনো এতে স্বাক্ষর করেননি দেশের রেজিস্ট্রার জেনারেল। ফলে এই খসড়ার বৈধতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তৎকালীন রাজ্য সংযোজক প্রদীপ হাজেলার বিরুদ্ধে নানান অভিযোগ করেন মুখ্যমন্ত্রী সহ অনেকেই। অবৈধভাবে বাংলাদেশিদের এনআরসির চূড়ান্ত তালিকায় স্থান করে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়। হিমন্ত এক সময় বলেছেন তিনি চান পুনরায় এনআরসির প্রক্রিয়া হোক, তবে 2019 সালের চূড়ান্ত খসড়াকে স্বীকৃতি দিতে না চাইলেও ওই প্রক্রিয়া যে 26,40,000 লোকের বায়োমেট্রিক তালাবন্দি করে রাখা হয়েছে সেটা এখনো খোলা হয়নি। ফলে তারা বহু সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এবং সেটা শুনানির পর্যায়ে রয়েছে। এবছর লোকসভা নির্বাচনের ঠিক আগে কেন্দ্র সরকার নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নের বিধি প্রকাশ্যে আনে এবং এ নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেন। রাজ্যের বিভিন্ন সংগঠন বলে বিজেপি এই আইনের মাধ্যমে অবৈধ বাংলাদেশিদের ভারতের নাগরিকত্ব দেবে। তবে হিমন্ত বিশ্ব শর্মা তখন দাবি করেন যাদের নাম এনআরসির চূড়ান্ত খসড়ায় নেই তাদের মধ্যে কেউ যদি নতুন আইনের মাধ্যমে নাগরিকত্ব পায় তাহলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন এনআরসির তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের মধ্যে 7 লক্ষ হচ্ছেন মুসলমান সম্প্রদায়ের, 5 লক্ষ হিন্দু বাঙালি, 2 লক্ষ অসমিয়া হিন্দু এবং 1.5 লক্ষ গুর্খা সম্প্রদায়ের লোক। তিনি বলেন যারা এনআরসি থেকে বাদ পড়েছেন তাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই বিদেশি ট্রাইব্যুনালের সাহায্যে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করবেন এবং তারা কায়ের মাধ্যমে আবেদন করবেন না। অপরদিকে উচ্চ মাধ্যমিক থেকে উঠে যাচ্ছে ভোকেশনাল কোর্স, ঘোষণা শিক্ষামন্ত্রী পেগুর। বৃহস্পতিবার এবছরের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পর্ষদের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এবং একদিনের মাথায় শিক্ষামন্ত্রী রনজ পেগু জানিয়েছেন আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে থাকছে না ভোকেশনাল কোর্স। যেসব বিষয় এই শাখায় পড়ানো হতো সেগুলো এখন থেকে কলা বিজ্ঞান এবং বাণিজ্য শাখায় অন্তর্ভুক্ত করা হবে। আপাতত উচ্চ মাধ্যমিকে তারা এই পদ্ধতি ব্যবহার করছেন এবং পরবর্তীতে বিদ্যালয়ের স্তরেও এটি চালু করা হবে। সেবা বোর্ডের 50 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার গুয়াহাটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং এতে মুখ্য অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন পেগু। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য শিক্ষা এবং জ্ঞানকে একসঙ্গে উন্নত করা। ছাত্রছাত্রীরা শুধুমাত্র পরীক্ষায় পাশ করবেন না, পড়াশোনার মাধ্যমে বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে উঠবে। এমন শিক্ষা পদ্ধতির দিকে এগোচ্ছে আসাম। এক্ষেত্রে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভোকেশনাল কোর্স আলাদা করে না রাখার সিদ্ধান্ত এর অন্যতম। শিক্ষামন্ত্রী জানান, এই নতুন সিদ্ধান্তের ফলে শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, শিক্ষকদেরও নতুন করে তৈরি হতে হবে। যারা এসব বিষয়ে পড়াবেন তাদের আলাদা করে বাছাই করবে শিক্ষা বিভাগ। বিজ্ঞান, কলা এবং বাণিজ্য 3 শাখাতেই থাকবে অতিরিক্ত বিষয় নেওয়ার সুবিধা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।